ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের গল্প শুধু গল্প নয়, একটা পুরো যুগের পরিচয়। তাদের মধ্যে একজন জালালউদ্দিন মোহাম্মদ আকবর, একটি শিশু যে জন্ম নিয়েছিল পালিয়ে বেড়ানো এক পরাজিত সম্রাটের ঘরে, একটি কিশোর যে মাত্র ১৩ বছর বয়সে বসেছিল দিল্লির সিংহাসনে, আর একজন শাসক যে যুদ্ধ নয়, বুদ্ধি, কূটনীতি আর ন্যায়ের মাধ্যমে গড়ে তুলেছিল ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি অসহায় শিশু হয়ে উঠল আকবর দ্য গ্রেট? জালালউদ্দিন মোহাম্মদ আকবর এক ছোট্ট শাহজাদা, যে মাত্র ১৩ বছর বয়সে হয়ে উঠেছিল এক বিশাল সাম্রাজ্যের বাদশাহ। কিন্তু তার গল্প শুরু হয়নি কোনো রাজকীয় প্রাসাদে, বরং এক পালিয়ে বেড়ানো পরিবারের মধ্যে। তার বাবা হুমায়ুন পরাজিত হয়েছিলেন এক শক্তিশালী শাসকের কাছে, শের শাহ সুরি। শের শাহ সুরি ছিলেন আফগান বংশোদ্ভূত এক দুর্ধর্ষ শাসক, যিনি উত্তর ভারত জুড়ে গড়ে তুলেছিলেন সুর সাম্রাজ্য এবং অল্প সময়ই মুঘলদের হটিয়ে দিল্লির সিংহাসন দখল করেছিলেন। এই পরাজয়ের পর হুমায়ুনের সামনে আর কোনো পথ খোলা ছিল না। নিজের জীবন বাঁচাতে বাঁচাতে তিনি পৌঁছে যান সিন্ধে, আর ঠিক সেখানেই এই অনিশ্চিত বিপদের মাঝেই জন্ম নেয় এক শিশু, যার নাম রাখা হয় আকবর। কিন্তু এই শিশুর ভাগ্যে শান্তি লেখা ছিল না। হুমায়ুন শুধু পালিয়ে বাঁচতেই চাননি, তিনি চেয়েছিলেন তার হারানো সাম্রাজ্য আবার ফিরে পেতে। তাই সিন্ধ থেকে তিনি রওনা দেন আফগানিস্তানের দিকে, যেখানে শাসন করছিল তারই ভাই কামরান মির্জা। কিন্তু ভাগ্য আবারও নির্মম। যে ভাইয়ের কাছে সাহায্য আশা করেছিলেন, সেই উল্টো তার বিরুদ্ধে সেনা পাঠায়। চারদিকে তুষারপাত, হাড় কাঁপানো ঠান্ডা, আর সামনে অনিবার্য বিপদ। এই অবস্থায় হুমায়ুন বুঝে যান, এখানে থামা মানেই মৃত্যু। তাই তিনি সিদ্ধান্ত নেন যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। কিন্তু তখন সামনে আসে সবচেয়ে কঠিন প্রশ্ন, মাত্র ১ বছরের শিশু আকবর এই ভয়ঙ্কর যাত্রা কিভাবে সহ্য করবে? অবশেষে ইতিহাসের এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেওয়া হয়। হুমায়ুন নিজের ছোট্ট সন্তান আকবরকে কান্দাহারে রেখে তার মাকে সঙ্গে নিয়ে বরফে ঢাকা পাহাড় পেরিয়ে রওনা দেন ইরানের পথে। হুমায়ুন যখন কান্দাহার থেকে পালিয়ে গেলেন, তখন ছোট্ট আকবর রয়ে গেল একা। তার বয়স তখন মাত্র ১ বছর। কিছুক্ষণ পরই হুমায়ুনের ভাই কামরান মির্জা তার সেনাবাহিনী নিয়ে সেই ক্যাম্পে পৌঁছে যায়। সে দেখে পুরো ক্যাম্প ফাঁকা, কিন্তু ভেতরে আছে একটি ছোট্ট শিশু। সে বুঝতে দেরি হলো না, এটাই হুমায়ুনের ছেলে আকবর। আর সেখান থেকেই ছোট্ট আকবর চলে যায় তার চাচার নিয়ন্ত্রণে। তাকে নিয়ে যাওয়া হয় কাবুলে। অন্যদিকে হুমায়ুনের যাত্রা তখনও শেষ হয়নি। মাত্র ৪০ জন সৈন্য নিয়ে তিনি বরফে ঢাকা পাহাড় পেরিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। চারদিকে তুষার, খাবার নেই, বাঁচার কোনো নিশ্চয়তা নেই। ক্ষুধায় কষ্ট পেয়ে তারা নিজের ঘোড়াগুলোকেই জবাই করে হেলমেটের ভেতর রান্না করে খেতে শুরু করে। একটা রাজকীয় জীবন থেকে এমন এক বেঁচে থাকার লড়াই। অবশেষে অনেক কষ্টের পর হুমায়ুন পৌঁছে যান ইরানে। ইরানে গিয়ে তার সাক্ষাৎ হয় পারস্যের শক্তিশালী শাসকের সাথে, শাহ তাহমাস্প এক। শাহ তাহমাস্প হুমায়ুনকে সম্মান জানিয়ে এক বিশাল দাওয়াত দেন। কিন্তু সাহায্য সহজে আসেনি। তিনি একটি শর্ত দেন, যদি হুমায়ুন আবার হিন্দুস্তান জয় করতে পারে, তাহলে কান্দাহার দিতে হবে পারস্যকে। হুমায়ুনের সামনে তখন আর কোনো পথ ছিল না। তিনি শর্ত মেনে নেন। ১৪,০০০ পারস্য সৈন্য নিয়ে হুমায়ুন আবার রওনা দেন। প্রথম লক্ষ্য কান্দাহার। এবার আর কোনো বাধা টিকতে পারেনি। খুব সহজেই কান্দাহার তার দখলে আসে। এরপর তিনি এগিয়ে যান কাবুলের দিকে, যেখানে বন্দী ছিল তার নিজের সন্তান আকবর। হুমায়ুন তার সেনাবাহিনী নিয়ে কাবুল দুর্গকে চারদিক থেকে ঘিরে ফেলেছেন। ভেতরে তার ভাই কামরান মির্জা জানতে পেরেছে এই যুদ্ধ সে হারতে চলেছে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ সে ছিল না। হঠাৎই কামরান এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে আদেশ দেয় ছোট্ট আকবরকে দুর্গের দেওয়ালের ওপর এনে দাঁড় করানো হোক। তখন আকবরের বয়স মাত্র ৪ বছর। একটি ছোট্ট শিশু দুই সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে, চারদিকে তীর, গোলা, যুদ্ধের শব্দ, আর সেই শিশু চিৎকার করে কাঁদছে। বাইরে থেকে হুমায়ুনের সেনারা দুর্গে আক্রমণ চালাচ্ছিল। হঠাৎ তাদের চোখ পড়ে দেওয়ালের উপর দাঁড়িয়ে থাকা সেই শিশুর দিকে। এক মুহূর্তে সব কিছু থেমে যায়। তীর ছোড়া বন্ধ হয়ে যায়, কারণ ওই শিশু আর কেউ নয়, ওই ছিল তাদের ভবিষ্যৎ সম্রাট আকবর।
সময় নষ্ট না করে হুমায়ুনের সৈন্যরা দ্রুত দুর্গের ভেতরে ঢুকে পড়ে। তীব্র যুদ্ধের পর অবশেষে কাবুল দুর্গ দখল করা হয়, আর ঠিক সেই মুহূর্তে ছোট্ট আকবরের জীবন বেঁচে যায়। এই যুদ্ধের পর আকবর আবার ফিরে পায় তার পরিবারকে। তার মা, যার থেকে সে ছোটবেলায় বিচ্ছিন্ন হয়েছিল, অবশেষে আবার তার সাথে মিলিত হন। কাবুল জয় করার পর হুমায়ুন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে জানে এবার সময় এসেছে তার হারানো সিংহাসন ফিরে পাওয়ার। তাই তিনি গঠন করেন এক বিশাল সেনাবাহিনী এবং সেই বাহিনীর দায়িত্ব দেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি বৈরাম খানকে। বৈরাম খান একের পর এক এলাকা জয় করতে করতে অবশেষে পৌঁছে যান দিল্লিতে। দীর্ঘ 15 বছর পর হুমায়ুন আবার বসেন দিল্লির সিংহাসনে। মুঘল সাম্রাজ্য ফিরে আসে, কিন্তু এবার এক নতুন রূপে। এই হুমায়ুন আর আগের মতো ছিলেন না। তিনি বুঝে গিয়েছিলেন তার বিলাসিতা আর ভুল সিদ্ধান্তই তার সাম্রাজ্য কেড়ে নিয়েছিল। তাই এবার তিনি হয়ে ওঠেন একজন দায়িত্বশীল, ধর্মপরায়ণ শাসক। কথিত আছে, যখনই তিনি আজানের শব্দ শুনতেন, তিনি সব কাজ ছেড়ে আল্লাহর সামনে নত হয়ে যেতেন। কিন্তু ইতিহাস আবারও এক নিষ্ঠুর খেলা খেলল। একদিন আজানের শব্দ শুনে হুমায়ুন তাড়াহুড়ো করে নামাজ পড়তে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান এবং সেই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়। মাত্র 7 মাস, হ্যাঁ, মাত্র 7 মাসের জন্যই তিনি আবার তার সিংহাসন ফিরে পেয়েছিলেন। এই সময় বৈরাম খান এক যুদ্ধে ব্যস্ত ছিলেন। হুমায়ুনের মৃত্যুর খবর পেয়েই তিনি যুদ্ধক্ষেত্রেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। মাত্র 14 বছর বয়সী ছোট্ট আকবরকে মুঘল সাম্রাজ্যের নতুন বাদশাহ ঘোষণা করেন। কিন্তু আসল প্রশ্ন ছিল, একটি কিশোর কিভাবে এত বড় সাম্রাজ্য শাসন করবে? তাই সিদ্ধান্ত হয়, যতদিন না আকবর বড় হচ্ছে ততদিন সাম্রাজ্য চালাবেন বৈরাম খান। আকবর তখন মাত্র 14 বছরের এক কিশোর বাদশাহ, আর পুরো সাম্রাজ্যের দায়িত্ব ছিল বৈরাম খানের হাতে। পরবর্তী 5 বছর বৈরাম খান একের পর এক শত্রুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যকে করে তোলে আরও শক্তিশালী। কিন্তু সময়ের সাথে সাথে আকবর বড় হতে শুরু করলেন, আর তার জীবনে প্রভাব ফেলতে শুরু করলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার পালক মা মাহাম আঙ্গা। শৈশব থেকে আকবর তার কাছেই বড় হয়েছেন, তাই তার প্রতি বিশ্বাস ছিল অন্ধের মতো। ধীরে ধীরে মাহাম আঙ্গা শুরু করেন এক নীরব খেলা। প্রতিদিন তিনি আকবরের কানে কানে বলতে থাকেন বৈরাম খানের বিরুদ্ধে নানা অভিযোগ। সে শুধু নিজের লোকদেরই সুযোগ দিচ্ছে, সে শিয়া, তাই নিজের ক্ষমতা বাড়াতে চাইছে। এই কথাগুলো আস্তে আস্তে আকবরের মনে সন্দেহ তৈরি করতে শুরু করে। ঠিক তখনই বৈরাম খান একটি বড় ভুল করে বসেন। তিনি আকবরের এক প্রিয় কর্মচারীকে ভুলবশত হত্যা করেন। এই ঘটনাই আগুনে ঘি ঢেলে দেয়। আকবর বৈরাম খানকে ডেকে পাঠান এবং শান্তভাবে বলেন, খান বাবা, এবার আপনি অবসর নিন আর হজে চলে যান। একজন বিশ্বস্ত অভিভাবক এভাবেই সরিয়ে দেওয়া হলো, এবং ঠিক এখানেই মাহাম আঙ্গার পরিকল্পনা সফল হয়। সাম্রাজ্যের আসল ক্ষমতা চলে যায় তার এবং তার ছেলে আদম খানের হাতে। মজার বিষয় হলো যে অভিযোগগুলো মাহাম আঙ্গা বৈরাম খানের বিরুদ্ধে করতেন, এখন ঠিক সেই কাজগুলোই তারা নিজেরা করতে শুরু করেন। আকবর তখনও শুধু নামের বাদশাহ, আর আসল ক্ষমতা অন্য কারো হাতে। মাহাম আঙ্গা এবং তার ছেলে আদম খান এখন সাম্রাজ্যের আসল ক্ষমতার মালিক। আকবর তখনও শুধু নামের বাদশাহ, কিন্তু ক্ষমতা যখন ভুল মানুষের হাতে যায়, তখন যা হওয়ার সেটাই হলো। আদম খান হয়ে ওঠে অত্যন্ত ক্ষমতালোভী। সে নিজের ক্ষমতা বাড়াতে থাকে, এমনকি সাম্রাজ্যের নিয়মকানুনও মানতে চায় না। আকবর তাকে মালোয়া অভিযানে পাঠান, কিন্তু জয় পাওয়ার পর সে উল্টো নিজেই বিদ্রোহ ঘোষণা করে বসে। এইবার আকবর আর চুপ করে থাকেননি। তিনি নিজেই এক বিশাল সেনাবাহিনী নিয়ে মালোয়ার দিকে রওনা দেন এবং খুব দ্রুত আদম খানকে বন্দি করে ফেলেন। কিন্তু এখানেই শেষ হয়নি। আদম খান থামেনি। সে আবারও চেষ্টা করে আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। এবার আকবর চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি তার সৈন্যদের আদেশ দেন, একে প্রাসাদের সবচেয়ে উঁচু ছাদ থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা আদেশ পালন করে, কিন্তু সে তখনও বেঁচে ছিল। আবার তাকে টেনে তোলা হয়, আবার ছাদে নিয়ে যাওয়া হয় এবং দ্বিতীয়বার নিচে ফেলে দেওয়া হয়। এইবার শেষ। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে মাহাম আঙ্গা ভেঙে পড়েন।
চিৎকার, কান্না আর গভীর শোক। কিছুদিনের মধ্যেই তিনি এই দুঃখ সইতে না পেরে মারা যান এবং ঠিক এখানেই সব কিছু বদলে যায়। আকবর নিজ হাতে নিজের শত্রুদের সরিয়ে দেন এবং প্রথমবারের মতো পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। এখন আকবরের হাতে পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ। কিন্তু সে জানত শুধু শক্তি দিয়ে নয়, একটা সাম্রাজ্য টিকে থাকে সঠিক সিস্টেমের ওপর। তাই আকবর তৈরি করলেন এক নতুন প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা, মানসাবদারি সিস্টেম। এই সিস্টেমে পুরো সেনাবাহিনীকে বিভিন্ন র্যাঙ্কে ভাগ করা হয়। সবচেয়ে নিচের র্যাঙ্ক একজন কমান্ডারের অধীনে মাত্র 10 জন সৈন্য, আর সবচেয়ে বড় র্যাঙ্ক 5000 থেকে 7000 সৈন্যের নেতৃত্ব। প্রতিটি পদ দেওয়া হতো যোগ্যতার ভিত্তিতে, কোনো সুপারিশ নয়, কোনো সম্পর্ক নয়। আকবর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি একজন আর্মি চিফ পদের ধারণাই বাতিল করে দেন। পুরো সেনাবাহিনীকে ছোট ছোট জেনারেলদের মধ্যে ভাগ করে দেন, যাতে কেউ একাই বেশি শক্তিশালী না হয়ে ওঠে। পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকে শুধু বাদশাহের হাতে। শুধু তাই নয়, আকবর চালু করেন ফেস রেজিস্ট্রেশন সিস্টেম, ঘোড়ার মার্কিং সিস্টেম। প্রতিটি সৈন্যের চেহারার বর্ণনা লিখে রাখা হতো, যাতে কেউ ভুয়া সৈন্য দেখিয়ে টাকা নিতে না পারে। আর প্রতিটি ঘোড়ার গায়ে দেওয়া হতো নির্দিষ্ট চিহ্ন, ঠিক যেমন আজকের দিনে গাড়ির নাম্বার প্লেট থাকে। আরও একটি বড় পরিবর্তন, সেনাবাহিনীর বেতন দেওয়া হতো সরাসরি রাজকোষ থেকে। কোনো জেনারেল নিজের সৈন্যকে কিনতে পারবে না। লয়্যালটি থাকবে শুধু বাদশাহের প্রতি, এবং জেনারেলদের বারবার বদলি করা হতো, যাতে তারা কোনো একটি অঞ্চলে নিজের ক্ষমতার ঘাঁটি গড়ে তুলতে না পারে। আকবরের সেনাবাহিনী ছিল আলাদা। এখানে জায়গা ছিল সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব শ্রেণীর মানুষ। কারণ আকবর জানত একটা সাম্রাজ্য তখনই শক্তিশালী হয় যখন সবাই নিজেকে তার অংশ মনে করে। এই সিস্টেমগুলোই মুঘল সাম্রাজ্যকে করে তোলে এক অপ্রতিরোধ্য শক্তি, এমন এক শক্তি যা পরবর্তী 200 বছর ধরে শাসন করবে ভারতবর্ষ। মোঘল সাম্রাজ্য এখন শক্তিশালী, কিন্তু আকবর জানত তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও বাকি, রাজপুতানা। রাজপুতরা ছিল ভীষণ সাহসী যোদ্ধা। তারা কখনো সহজে আত্মসমর্পণ করত না। যখন তারা বুঝে যেত তারা হারতে চলেছে, তখন তাদের নারীরা করত জহার, নিজেদের সম্মান বাঁচাতে একসাথে আগুনে ঝাঁপ দিত। আর পুরুষরা করত সাকা, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যেত। আকবর বুঝে গিয়েছিলেন এই জাতিকে শুধু যুদ্ধ দিয়ে জয় করা সম্ভব নয়। তাই তিনি বেছে নিলেন এক ভিন্ন পথ। একদিন এক রাজপুত রাজা তার কাছে সাহায্য চাইতে আসে। তিনি ছিলেন রাজা ভরমল। তার নিজের এক সমস্যার জন্য তিনি আকবরের কাছে সাহায্য চান। এই সময় আকবরের মনে পড়ে যায় এক পুরনো ঘটনা। কয়েক বছর আগে এই একই রাজা ভরমল এক মোঘল সেনাপতিকে কঠিন সময়ে সাহায্য করেছিলেন। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। আকবর একটি বন্য হাতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। হঠাৎ হাতিটি পাগল হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিজের জীবন বাঁচাতে পালাতে থাকে। কিন্তু একটি পরিবার সেখানেই দাঁড়িয়েছিল, রাজা ভরমল এবং তার পরিবার। তারা পালায়নি, বরং আকবরকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিল। এই সাহস ও বিশ্বস্ততা আকবরকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি রাজাকে বলেন, আমি আপনাকে সম্মান দেব, আপনার পাশে থাকব। এরপর রাজা ভরমল একটি প্রস্তাব দেন, তার কন্যা যোধাবাই এর সাথে আকবরের বিয়ে। আকবর এই প্রস্তাব গ্রহণ করেন, কারণ তিনি জানতেন এই একটি সিদ্ধান্তই রাজপুতদের সাথে সম্পর্ক বদলে দিতে পারে। কিন্তু এই বিয়ের সাথে ছিল একটি গুরুত্বপূর্ণ শর্ত, যোধাবাইকে তার ধর্ম পরিবর্তন করতে হবে না, তিনি নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। আকবর এই শর্ত মেনে নেন। এই বিয়ের পর রাজপুতরা হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী মিত্র। আকবর তাদের সম্মান দেন, এমনকি রাজা মান সিংকে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতিদের একজন বানান। যে জাতি একসময় ছিল তার সবচেয়ে বড় শত্রু, আজ তারা তার সবচেয়ে বড় শক্তি। এটাই ছিল আকবরের কূটনীতি, যা তাকে বানিয়েছিল আকবর দ্য গ্রেট। রাজপুতদের অনেকেই আকবরের সাথে মিত্রতা করেছিল, কিন্তু একজন ছিলেন যিনি কখনো মাথা নত করেননি। তার নাম মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ বিশ্বাস করতেন রাজপুতরা তাদের স্বাধীনতা হারাচ্ছে,
তারা মুঘলদের সামনে আত্মসমর্পণ করছে এবং তিনি এই অপমান কখনো মেনে নিতে পারেননি। আকবর সরাসরি যুদ্ধ চায়নি, সে আবারও চেষ্টা করেছিল কূটনীতির মাধ্যমে সমাধান করতে। তাই এবার সে কোনো মুসলিম সেনাপতিকে নয়, বরং একজন রাজপুতকেই পাঠায়, রাজা মানসিংহ। কিন্তু মহারানা প্রতাপ এই প্রস্তাব ফিরিয়ে দেন। শুধু তাই নয়, তিনি অপমান করে বলেন, যদি আকবর সত্যিই কথা বলতে চায় তাহলে সে নিজেই আসুক। এই কথাটি আকবরের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। এরপর আর কোনো পথ খোলা ছিল না। আকবর আদেশ দেন, যুদ্ধ শুরু হোক। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। রাজপুতদের সাহস, তাদের আত্মত্যাগ, তাদের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা সব কিছুই ছিল অসাধারণ। কিন্তু মুঘল সাম্রাজ্যের বিশাল শক্তির সামনে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। দীর্ঘ লড়াইয়ের পর মহারানা প্রতাপ এই যুদ্ধে পরাজিত হন এবং আকবর পুরো রাজপুতানার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এখন মুঘল সাম্রাজ্য তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছে গেছে। উত্তর ভারত থেকে রাজপুতানা সব কিছু এখন আকবরের অধীনে। জালালউদ্দিন মোহাম্মদ আকবর শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন গড়ার মানুষ। তিনি বুঝেছিলেন একটি সাম্রাজ্যকে সত্যিকারের শক্তিশালী করতে হলে মানুষের জীবন বদলাতে হবে। তাই তিনি শুরু করেন একের পর এক গুরুত্বপূর্ণ সংস্কার। যুদ্ধের সময় বন্দী হওয়া মানুষদের দাস বানানোর প্রথা তিনি সম্পূর্ণ বন্ধ করে দেন। সমাজের এক নিষ্ঠুর প্রথা সতীদাহ, যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে আগুনে ঝাঁপ দিতে হতো, আকবর সেই প্রথার বিরুদ্ধেও অবস্থান নেন এবং তা বন্ধ করার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, কোনো নারীকে জোর করে এই কাজ করতে বাধ্য করা যাবে না। একজন বিধবা চাইলে নতুন করে জীবন শুরু করতে পারবে। এই সিদ্ধান্তগুলো সেই সময়ের জন্য ছিল বিপ্লবের মতো। আকবর সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করেন। তার দরবারে হিন্দু, মুসলিম, শিখ সবাই সমান সম্মান পেত, কারণ তিনি বিশ্বাস করতেন একটি সাম্রাজ্য তখনই মহান হয় যখন সেখানে সবাই নিরাপদ বোধ করে। এই সব সংস্কারের কারণেই মোগল সাম্রাজ্য পৌঁছে যায় তার স্বর্ণযুগে। অর্থনীতি শক্তিশালী, প্রশাসন সুসংগঠিত, আর জনগণ তুলনামূলকভাবে শান্তিতে। এখন আকবর শুধু একজন বাদশাহ নয়, তিনি হয়ে উঠেছেন ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন। 50 বছরের শাসনে আকবর গড়ে তুলেছিলেন এক শক্তিশালী সাম্রাজ্য, যা টিকে ছিল আরও 200 বছর। এক শিশুর গল্প যে হয়ে উঠেছিল আকবর দ্য গ্রেট।